সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। আজকের আমার এই ক্লাসটি হচ্ছে মূলত যারা দ্বাদশ শ্রেণীতে আছো 2022 সালের পরীক্ষার্থীদের জন্য আজকে আমার এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের বাংলা দ্বিতীয়র বাংলা বাক্যতত্ত্বের উপর আমি তোমাদের দুইটি ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস, তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে আজকে আমার তৃতীয় ক্লাস। শিক্ষার্থীরা, বাক্যতত্ত্বের উপর গত ক্লাসে আমি তোমাদের নিয়েছিলাম যে বাক্যতত্ত্বের ঘটনা অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ নিয়েছিলাম এবং সরল বাক্য, জটিল বাক্য এবং বাক্যের পরিবর্তন নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে আজকে আমার তৃতীয় ক্লাস। যারা সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ সে সমস্ত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা, আমি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি আশা করছি তোমরা সেই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখছো এবং তোমরা ক্লাসগুলো দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করবে। সেই ক্লাসগুলো আমি আরও যত সহজ ভাষায় বোঝানো যায় তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করবো। ইতিমধ্যে আমি এগুলো খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, তারপরেও আরও যত সহজ এবং ক্লাসগুলোকে যত সাবলীল, যুগোপযোগী এবং আকর্ষণীয় করা উপস্থাপন করা যায় সেই বিষয়টা মাথায় রেখে আমি আমার ক্লাসগুলো আমি তৈরি করে থাকবো। তো শিক্ষার্থীরা, যাই হোক, আমি প্রতিটি ক্লাসের পর তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে থাকি, আজকেও আমি বাড়ি কাজ দিব। তো যাই হোক, অনেক কথাই বলা হলো। আজকে আমি আমার বাক্যতত্ত্ব ক্লাসের উপর অনলাইন ক্লাস তৃতীয় ক্লাসে আমি শুরু করছি। আমার এই ক্লাসে শিক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য। শিক্ষার্থীরা, যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি সকল শিক্ষক, আশা করি তোমরা সেই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে এবং যতদিন পর্যন্ত আমাদের কলেজ খোলা থাকবে না এবং সরকার যতদিন পর্যন্ত আমাদেরকে নির্দেশনা না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে এবং ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো দিয়ে থাকবো। তোমরাও সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং তোমরা বাসায় প্রস্তুতি নিবে। আশা করি তোমাদের 2022 সালের পরীক্ষাতে যারা আছো তারা একটি আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দ্বাদশ শ্রেণী 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার বাক্যতত্ত্ব ক্লাসটি শুরু করব। শিক্ষার্থীরা, বাক্যতত্ত্বের উপর আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে এটির উপর তোমাদের পরীক্ষায় দুইটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে বাক্যের পরিবর্তন। বাক্যের পরিবর্তন কীরকম হবে সেটি আমি গত ক্লাসে বেশ কয়েকটি বাক্য লিখে পাশে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। আমি গত ক্লাসে যে বাক্যগুলো লিখেছি সেই বাক্যগুলো ছিল আমার অস্তিবাচক, নেতিবাচক, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে আজকে আমি তোমাদের বাক্যের যে অন্যান্য শ্রেণীবিভাগগুলো আছে সেই শ্রেণীবিভাগগুলো আলোচনা করে আজকেও আমি কিছু বাক্য পরিবর্তন, গুরুত্বপূর্ণ বাক্য পরিবর্তন তোমাদেরকে আমি দিয়ে থাকবো। সেগুলো অনেকটা বাড়ির কাজের মতো। তোমরা সেই বাক্য পরিবর্তনগুলো খাতায় নোট করে সুন্দর করে উপস্থাপন করে নেবে। শিক্ষার্থীরা, চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি আলোচ্য সূচি থাকবে। আমি কি কি আলোচ্য সূচিগুলো পড়াবো তার আগে তো আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যে আজকে আমার আলোচনার বিষয় কি কি থাকবে। তাহলে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব গত ক্লাসে ধারাবাহিকতা অনুসারে আজকে আমি তোমাদের 3টি প্রশ্ন আলোচনা করব এবং একটি বাক্যের পরিবর্তনগুলো আমি আলোচনা করব। তাহলে আমি কি কি আলোচনা করব সেগুলো তার সাথে সংক্ষেপে আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আমি আমার আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো তোমরা ভালো করে শুনবে, দেখবে এবং ভালো করে অনুশীলন করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে অবহিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা বিষয় হিসেবে যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগ। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের বাক্য বলতে কী বুঝো, একটি সার্থক বাক্যের কী কী গুণাবলী থাকা আবশ্যক সেটি আলোচনা করেছি। আমি আলোচনা করেছিলাম
যে শব্দার্থের পরিবর্তন, বাক্যের লক্ষ্যতা কী এবং খণ্ডিত বাক্য কী এগুলো আলোচনা করেছিলাম। আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম সরল বাক্য, জটিল বাক্য, অর্থাৎ ঘটনা অনুসারে বাক্যের যে শ্রেণী বিভাগ আছে সেটি আমি আলোচনা করেছি এবং আলোচনা করেছিলাম সরল বাক্য যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, অর্থাৎ অর্থের দিক থেকে আমরা একটি বাক্যকে কত ভাগে ভাগ করতে পারি সেগুলো আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। পাশাপাশি আমি আলোচনা করব বাংলা বাক্যে পদক্রম, অর্থাৎ বাংলা বাক্যে পদক্রমের যে শ্রেণীবিভাগ আছে সেটি আমি তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা পদক্রমের নিয়মটি যদি সম্ভব হয় আমি আলোচনা করব, আর আলোচনা করতে না পারলে সেটা আমি আগামী ক্লাসে বাংলা বাক্যে পদক্রমের যে নিয়মগুলো আছে সেটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। আমি আজকে জাস্ট আলোচ্য সূচিতে যদি সম্ভব হয় সেটা আমি আলোচনা করে দিব, নতুবা আগামী ক্লাসে সেটা আমি আলোচনা করব। শিক্ষার্থীরা আমি আলোচনা করব যৌগিক বাক্য। তোমাদের যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে কী কী পার্থক্য আছে সে পার্থক্যগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ জটিল বাক্য যৌগিক বাক্যগুলো আমরা কিভাবে চিনব সেটা আলোচনা করব, এবং সেটি আলোচনা করার পর আমি সর্বশেষ যে বাংলা বাক্য তত্ত্বের পরিবর্তন, অর্থাৎ বাক্য পরিবর্তন, যেটা বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর, এই বিষয়টি আজকে আমি আলোচনার মাধ্যমে আজকে আমি আমার ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করব। শিক্ষার্থীরা আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। এটি আমি আলোচনা করব। বাংলা বাক্যে পদক্রমের নিয়মসমূহ, এটি বোধহয় আজকে আমি আলোচনা করব না, তারপর এটা আমি আলোচ্য সূচিতে রেখেছি, সেটা আগামী ক্লাসে আমি আলোচনা করব। আজকে যেটা আমি আলোচনা করব মূলত তিনটি বিষয়, একটি হচ্ছে যৌগিক বাক্য ও জটিল বাক্য কী, অর্থাৎ যৌগিক বাক্য জটিল বাক্যগুলো আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব এবং তার মধ্যে কী কী ধরনের পার্থক্য আছে সেই পার্থক্যগুলো সহজে আমরা বুঝতে পারবো সেটা আলোচনা করব। আমি আলোচনা করব বাক্য পরিবর্তন, অর্থাৎ আমার বাক্যের পরিবর্তনগুলো হচ্ছে যে কোন বাক্যটি কীভাবে আসে সেটা আমি আলোচনা করব। বাক্যের পরিবর্তন, যে বিভিন্ন বাক্যগুলো আমরা কীভাবে পরিবর্তন করব। তো শিক্ষার্থীরা চলো দেখে নেওয়া যাক আজকে আমি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলো কীভাবে দাঁড় করেছি সেটা আমি আলোচনা করছি। তার আগে আমি তোমাদের বাক্য কী সেটি সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আমি এটি একটু আলোচনা করব। তাহলে আজকে যে আমার আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় হচ্ছে অর্থের দিক থেকে আমরা একটি বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করতে পারি। শিক্ষার্থীর অর্থের দিক থেকে আমাদেরকে বাক্যগুলো পড়ে নিতে হবে, এই কারণে যে আমরা যদি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলো জানি তাহলে সেটি কোন বাক্য সেটি আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো, এবং বাক্যের যে পরিবর্তন অর্থের দিক থেকে বাক্যকে আমরা কীভাবে পরিবর্তন করব সেগুলো আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা আমি আমার চতুর্থ ক্লাসে যে সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য কীভাবে গঠন করতে হয় সেগুলো আমি আলোচনা করব। আমি গত তিনটি ক্লাসে, আজকে সহ গত তিনটি ক্লাসে আমি তোমাদের শুধু বাক্যের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলোর সাথে তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে বাক্যগুলো আমরা কীভাবে চিনব বা কীভাবে সেটাকে আমরা ইন্ডিকেট করব বা কীভাবে সেটা আমরা পরিবর্তন করব সেটা আমি আলোচনা করব। এবং আগামী ক্লাসে আমি আলোচনা করব বাক্যের পরিবর্তনের নিয়মগুলো আমি আলোচনা করব। তো যাই হোক শিক্ষার্থীরা, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করার আগে বাক্য কী তার সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি, যেটি আমি গত ক্লাসে বলেছিলাম ডেফিনেশনটি, অর্থাৎ সেই ডেফিনেশনটি আমি তোমাদেরকে কালচার দিয়ে আবার সেটাকে ইন্ডিকেট করে তোমাদেরকে অবগত করার জন্য আমি আরেকবার বলছি। আমার হচ্ছে এক বা একাধিক পদের সমন্বয়, অর্থাৎ একটি বাক্যে একটি বা একাধিক পদ যখন একসাথে হয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ আমরা অনেকগুলো একটি শব্দের পেছনে একটি শব্দের পিঠে আমরা যদি আরেকটি শব্দ জুড়িয়ে দিই এবং সেই শব্দগুলো দ্বারা যখন বক্তার একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তাহলে সেটি বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো শব্দকে পাশাপাশি বসালে কিন্তু সেটি বাক্য হয় না। যদি সেখানে মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে এটি একটি সার্থক বাক্য হিসেবে কখনোই পরিণত হতে পারে না। আমি তোমাদেরকে আরেকটু বলে রাখি যে আমরা বলেছিলাম যেটি সার্থক বাক্য হওয়ার জন্য আমাদের তিনটি বিষয় দরকার, যেটি আমি আমার প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যে আকাঙ্ক্ষা কী, যোগ্যতা কী, আসক্তি কী। অর্থাৎ আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই তিনটি যদি কোনো একটি ব্যর্থই ঘটে তাহলে কিন্তু সেটিকে কখনো সার্থক বাক্য হিসেবে কখনোই সেটাকে আমরা পরিগণিত করতে পারবো না। তাহলে আমরা বাংলা বাক্য লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের তিনটি বিষয় আসে কিনা সেই বিষয়টির প্রতি আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে।
তাহলে শিক্ষার্থী আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাহলে এটি হচ্ছে একটি সার্থক বাক্য, কারণ এখানে যে পদগুলো আছে সেই পদগুলো কিন্তু যথার্থভাবে সাজানো আছে। আমি যে দ্বিতীয় আলোচনার মধ্যে বলেছিলাম যে বাংলা পদক্রম, এটি আমি আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমি ভুলবশত এটি দিয়েছি, কিন্তু এটি আলোচনা করা সম্ভব হবে না, কারণ আমার যে ক্লাসের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আমি ক্লাসগুলো শেষ করব। তাহলে সেটি আমি আলোচনা করতে গেলে আমার আলোচনাটা অনেক বেশি ইলাবোরেট হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিছুটা বিরক্ত লাগতে পারে। সেই জন্য আমি আমার ক্লাসগুলো আজকে 3টি আলোচ্য বিষয়, 4টি আমি দাঁড় করেছি, 3টি আলোচ্য বিষয়ের মাধ্যমে আজকে আমি আমার ক্লাসটি শেষ করব। তাহলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটিকে আমরা একটি স্বাধীন বাক্য বলতে পারি, কারণ একটি স্বাধীন বাক্য হওয়ার পেছনে কর্তা কোথায় থাকবে, ক্রিয়াপদ কোথায় থাকবে, বা কর্ম বা পদক্রমের যে শ্রেণীবিন্যাস সেগুলো কোথায় থাকবে, সেগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে আসে। শিক্ষার্থীরা, তারা আমাদের যে মূল যে বিষয়টি, আমি যে মূল বিষয়টি তোমাদেরকে কিছুক্ষণ আগে অবহিত করেছি, সে মূল বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে আমরা বাক্যকে সাধারণত 7 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা বলেছিলাম যে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, আমি বলেছিলাম যে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে আজকে আমি আমার আলোচ্য যে বিষয় সেটি আমি হলুদ কালার দিয়ে ইন্ডিকেট তোমাদেরকে করে দিচ্ছি, যাতে তোমাদের সেটা দৃষ্টিগোচর না হয়। তাহলে আজকে আমরা আলোচ্য বিষয় অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগ। আমি কার্যার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো আমার স্লাইডের মধ্যে আছে, এরপর আমি কার্যার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা খেয়াল করবে। অর্থ অনুসারে বাক্যকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি, যেমন নির্দেশমূলক বা নির্দেশাত্মক বাক্য। অর্থাৎ প্রথম যে বাক্যটি হচ্ছে কোনো কিছুকে আমরা ইন্ডিকেট করব বা নির্দেশ করে বলবো, সেই নির্দেশ বা নির্দেশমূলক বাক্যকে, যেটাকে আমরা ইংরেজিতে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো কিছু স্টেটমেন্ট করা, কোনো কিছু বিবৃতি প্রদান করা, কোনো কিছু হা বা না প্রদান করা হলে সেটাকে আমরা বলছি নির্দেশমূলক বা নির্দেশাত্মক বাক্য। এরপর আমরা বলছি জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলেছিলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো কিছু প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা বা কোনো ব্যক্তিবস্তু সম্পর্কে কোনো প্রশ্ন জানতে চাওয়াটাকে আমরা বলছি জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক বাক্য। এরপর আমরা বলছি অনুজ্ঞাসূচক বাক্য বা আদেশবাচক বাক্য, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে আমাদের ইচ্ছা প্রকাশ বা প্রার্থনাসূচক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে, অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা বা প্রার্থনা যখন আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলছি ইচ্ছা প্রকাশক বা প্রার্থনাসূচক বাক্য। আমরা বলছি কার্য কারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য। এরপর আমরা বলছি সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলো দ্বারা আমাদের বাংলা বাক্যের মধ্যে কোনো কিছু সম্পর্কে সন্দেহ বা সংশয় প্রকাশ করা হয়। এবং সর্বশেষ যেটি হচ্ছে আবেগসূচক বা উচ্ছ্বাসসূচক বাক্য, উচ্ছ্বাসাত্মক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নটি আসে বাক্য কাকে বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের লিখতে হবে এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলা হয়। যখন তোমাদের আসবে যে অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগগুলো আলোচনা করো, তাহলে তোমাদের প্রথমে অর্থ অনুসারে যে বাক্য শ্রেণী বিভাগগুলো আছে, আমি এখানে 7টি ভাগ দেখিয়েছি, এবং এই 7টি ভাগ তোমরা পরীক্ষার মধ্যে সিরিয়ালি দেখাবে। এরপরে সেই 7টি ভাগে আমরা আলোচনা করব, তাহলে তোমাদের পরীক্ষায় একটি পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। আমি গত ক্লাসে শিক্ষার্থীরা এই বিষয়টি সম্পর্কে আরেকবার বলেছিলাম যে আমরা যখন পরীক্ষার মধ্যে বাক্য থেকে 2টি প্রশ্ন থাকবে, তোমরা যদি বাক্য পরিবর্তনগুলো পারো তাহলে সেটা লিখতে পারলে অনেক বেশি ভালো, কারণ অল্প সময়ে আমরা সে নাম্বারটা পেয়ে থাকি। আর বাক্য থেকে যদি তোমরা যদি সে প্রশ্ন লিখতে যাও, তাহলে অনেক সময় তোমাদের প্রশ্নটি লেখার পরও তোমরা পূর্ণাঙ্গ নাম্বার পাওনি, বা অনেক সময় পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে থাকো। তো সেই ক্ষেত্রে যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে সেটি হচ্ছে বাক্যের পরিবর্তন। শিক্ষার্থীরা, চলো তাহলে আমি বাক্যের অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগগুলো এখন আলোচনা করব। তাই শ্রেণীবিভাগগুলো আমরা দেখে নেওয়া যাক। আমি প্রথমে বলেছিলাম তোমাদের নির্দেশাত্মক বাক্য। তাহলে আজকে অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। তাহলে আমার আলোচ্য বিষয় প্রথম হচ্ছে নির্দেশাত্মক বা নির্দেশমূলক বাক্য, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে সাধারণত, অর্থাৎ এই শ্রেণীর বাক্য দ্বারা কোনো কিছু নির্দেশ প্রকাশ করা হয় বা কোনো বিবৃতি প্রকাশ করা হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু বলা হয় বা কোনো বিবৃতি বা কোনো কিছু নির্দেশ করা হয়, সেটাকে আমরা বলছি নির্দেশাত্মক বাক্য। তোমরা দেখতে পাচ্ছ আমি কার্যার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই নির্দেশাত্মক বাক্যটাকে।
এবং নির্দেশাত্মক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটিকে আমি বলেছিলাম একটি হচ্ছে হাবোধক বা নাবোধক। হাবোধককে আমরা বলছি অস্তিবাচক, নাবোধককে বলছে নেতিবাচক, বা ইংরেজিতে হাবোধককে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নাবোধককে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখা যাক যে নির্দেশাত্মক হচ্ছে এই শ্রেণীর বাক্য সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়, অর্থাৎ আমরা কোনো কিছু সম্পর্কে কোনো বর্ণনা হা বা না প্রকাশ করতে গিয়ে আমরা যে বাক্যটি ব্যবহার করি সেটাকে আমরা বলছি নির্দেশাত্মক বাক্য। এবং নির্দেশাত্মক বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করা হয়, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম অস্তিবাচক বা নেতিবাচক বাক্য কি, সেটি আজকের ক্লাসেও বাক্য পরিবর্তনের মধ্যে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তাহলে আমি তোমাদের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা একটু বলছি। অস্তিবাচক বা এটাকে বলা হয় অস্তাত্মক বাক্য বলা হয়, যেটাকে আমরা হাবোধক বলবো বা অস্তিবাচক বলা হয়, অর্থাৎ কোনো কিছু অস্তিত্ব নির্দেশ করতে অস্তাত্মক বাক্য ব্যবহৃত হয়। এটাকে আমি যদি সহজ ভাষায় বলি যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় সেটাকে আমরা বলবো অস্তিবাচক বাক্য, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে হাবোধক বাক্য বলতে পারি। বাংলাতে ইংরেজিতে আমরা যেটাকে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি, বাংলাতে সেটাকে আমরা হাবোধক বাক্য বা অস্তিবাচক বাক্য বলতে পারি। অস্তিবাচক শব্দটিকে অস্তাত্মক সংস্কৃতি শব্দ থেকে এসেছে। যেমন কামাল একজন মেধাবী ছাত্র, এটি কামাল দ্বারা একটি স্টেটমেন্ট প্রকাশ করা হচ্ছে। এরপর হচ্ছে নেতিবাচকটা হচ্ছে কি, নেতিবাচকটা যে এটা অল্টারনেটিভ, যেটাকে আমি বলা হচ্ছে ন্যস্তাত্মক বা নাবোধক বাক্য, অর্থাৎ যেটাকে আমরা নেতিবাচক বাক্য বলি। তোমাদের পরীক্ষায় বলা হবে অস্তিবাচক বাক্য পরিবর্তন করো, নেতিবাচক বাক্য পরিবর্তন করো, এটাই শিক্ষার্থীরা। তাহলে একটু দেখে নেওয়া যায়, কোনো কিছু অস্বীকার করতে ন্যস্তাত্মক বাক্য ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যখন কোনো কিছু অস্বীকার করি সেক্ষেত্রে আমাদের নাবোধক বাক্যটি ব্যবহার করা হয়। যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি কার্সার দিয়ে, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ধরো সে স্কুলে যায় না, সে নিয়মিত পড়া শিখে না, বা কোনো কিছু যখন না বা অস্বীকার করা হয় সেক্ষেত্রে নেতিবাচক বা নাবোধক বাক্য বলা হয়। তাহলে এই বাক্যগুলো অনেক সহজ, এখানে শিক্ষার্থীরা বোঝার তেমন কিছু নেই। আমি শুধু জাস্ট তোমাদের যে ডেফিনেশনগুলো আছে সেই ডেফিনেশনগুলোর সাথে একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বাক্যগুলো শেষ করব, এবং তোমরাও পরীক্ষার খাতার মধ্যে এভাবে করে একটি উদাহরণ দিয়ে তোমরা বাক্যটি শেষ করবে। তাহলে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক বাক্যটি আমি বলছি যে এই শ্রেণীর বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়, অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থান সম্পর্কে যদি আমরা কোনো একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে যাই সেটাকে আমি বলছি জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক বাক্য। যেমন ধরো একটি উদাহরণ দেখাচ্ছি আমি, ট্রেন কি ছেড়েছে, তুমি কি পাগল হয়েছো। তাহলে আমরা ট্রেন কি ছেড়েছে যখন বলি সেটি দ্বারা আমরা ট্রেনের অবস্থানটি জানতে চাই, বা কোনো এক ব্যক্তি যখন কোনো একটি কাজ করে তার কাজটি যদি স্বাভাবিক মনে না হয় বা তখন তাকে আমরা বলি তুমি কি পাগল হয়েছো। তাহলে এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, তাহলে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক বাক্যতে সবসময় একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। এটি অনেকটি সহজ, এটি বোঝার তেমন কিছুই নেই। এরপর হচ্ছে অনুজ্ঞাসূচক, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা একটু দেখো, অনুজ্ঞাসূচক বা আদেশবাচক বাক্য, অর্থাৎ যে শ্রেণীর বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় সেটাকে আমরা বলছি অনুজ্ঞাসূচক বা আদেশবাচক বাক্য। ইংরেজিতে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা 8 প্রকার বলেছিলাম, এখানে বলেছি আমরা 7 প্রকার। বাংলাতে আমাদের 2টি বাক্য একটু বেশি প্রকারের বেশি আসছে। শিক্ষার্থীরা তোমরা দেখো, অনুজ্ঞাসূচক বা আদেশবাচক বাক্যের মধ্যে আমরা দাঁড় করেছি এই শ্রেণীর বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন আপনি অনুগ্রহ করে সব কথা খুলে বলুন, কখনো মিথ্যা বলো না। তাহলে আপনি অনুগ্রহ করে সব কথা খুলে বলুন, এটি দ্বারা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে। আবার কখনো মিথ্যা বলো না, এটি দ্বারা নিষেধ বোঝাচ্ছে। তাহলে এটি সহজ, এটাকে আমরা বলছি অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্যকে যে আমরা বলি যে এই শ্রেণীর বাক্য দ্বারা আদেশ, তোমরা লিখবে যে বাক্য দ্বারা সাধারণত কোনো কিছু আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, আর সেগুলোকে আমরা বলছি অনুজ্ঞাসূচক বাক্য। যেমন আপনি অনুগ্রহ করে সব কথা খুলে বলুন, কখনো মিথ্যা বলুন না। প্রথম বাক্যটি হচ্ছে এখানে অনুরোধ বোঝাচ্ছে, দ্বিতীয় বাক্যটি নিষেধ বা উপদেশ বোঝাচ্ছে। তারা শিক্ষার্থীর অর্থ অনুসারে যে বাক্য শ্রেণীবিভাগগুলো আমি আলোচনা করেছি, আমি এখানে 3টি আলোচনা করেছি। নির্দেশাত্মক বা যেটাকে আমরা বলেছি স্টেটমেন্ট, আমরা বলেছিলাম স্টেটমেন্ট 2টি পার্ট, একটা হচ্ছে হাবোধক বা নাবোধক, যেটাকে আমরা বলেছি অস্তিবাচক বা নেতিবাচক,
এরপর আমরা বলেছি জিজ্ঞাসার্থক বা প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটাকে বলা হয় জিজ্ঞাসা বা প্রশ্নবোধক বাক্য। যেমন ট্রেন কি ছেড়েছে, তুমি কি পাগল হয়েছে, এটি। আবার অনুজ্ঞাসূচক বা আদেশবাচক বাক্য বলছি, যে এই শ্রেণীর বাক্য দ্বারা উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। তাহলে শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক পরবর্তী আরও 4টি ভাগ। আমি বলেছিলাম যে অর্থ অনুসারে বাক্যের যে 7টি বিভাগ আছে, আমি 3টি ভাগ আলোচনা করেছি, এর পরবর্তীতে আরও 4টি ভাগ আছে, সেই 4টি ভাগ আমি আলোচনা করব। এখন আমি আলোচনা করব ইচ্ছা প্রকাশক বা প্রার্থনাসূচক বাক্য, অর্থাৎ যে শ্রেণীর বাক্য দ্বারা মনের ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায়। আমরা ধরো বলি, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, বা আমি যদি কোটিপতি রাষ্ট্রপতি হতাম, বা আমি যদি পাখির মতো যদি আমার ডানা থাকতো, হ্যাঁ, এগুলো বা কোনো কিছু দ্বারা কল্যাণ বা অকল্যাণ বোঝাতেও কিন্তু আমরা ইচ্ছাসূচক বাক্যটি ব্যবহার করি। তাহলে শিক্ষার্থীরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি কার্যর দিয়ে তোমাদেরকে সেগুলো ইন্ডিকেট করে দেখাই দিচ্ছি। আবার ইচ্ছা প্রকাশক বা প্রার্থনাসূচক বাক্য এই শ্রেণীর বাক্য বক্তার কোনো কিছুর জন্য প্রার্থনা করা বোঝায়, যেমন আল্লাহ তোমার সহায় হোক, তুমি দীর্ঘজীবী হও, হ্যাঁ, এগুলো হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এবং সেটাকে আমি বলেছি শুভ অশুভ ইচ্ছা বোঝাতেও এই শ্রেণীর বাক্য গঠিত হয়। যেমন সবার মঙ্গল হোক, যদি প্রথম হতে পারতাম, তাহলে সবার মঙ্গল হোক এটি দ্বারা কিন্তু একটা প্রার্থনা বোঝাচ্ছে। যদি প্রথম হতে পারতাম এটি দ্বারা কিন্তু আমাদের একটা মনের ইচ্ছা বোঝাচ্ছে, একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। তাহলে এটি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। শিক্ষার্থী, আমি যেভাবে ক্লাসগুলো উপস্থাপন করছি, আশা করি তোমরা যদি ক্লাসগুলো এভাবে উপস্থাপন করে থাকো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে আমার কার্যকারণাত্মক বাক্য। এইটা কিন্তু ইম্পর্টেন্ট বাক্য। কার্যকারণাত্মক যে বাক্যটি দ্বারা আমাদের কোনো কাজ বা বোঝায়, সেটাকে আমরা বলেছি কার্যকারণাত্মক বাক্য। তোমরা একটু দেখো, একটি ঘটনার উপর অন্য একটি ঘটনা নির্ভরশীল এই বাক্যটি এই ক্ষেত্রে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কার্যের দিয়ে। এই শ্রেণীর বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। মানে একটি বাক্য হবে, একটি বাক্য আরেকটি বাক্যের উপর যখন নির্ভরশীল, মানে একটি বাক্য আরেকটি বাক্যের অর্থ প্রকাশ করার জন্য যখন অপেক্ষা করতে থাকে, সেটিকে আমরা বলেছি কার্যকারণাত্মক বা অপেক্ষা সূচক বাক্য। আমি তাহলে কার্য দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি। সেটি হচ্ছে এই শ্রেণীর বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনার নির্ভরশীলতা সম্বন্ধ স্থাপিত হয়। যেমন বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে। কেন ফসল পুড়ে যাবে? কখন? বৃষ্টি না হলে। তাই বৃষ্টি না হওয়ার উপর কিন্তু ফসল পুরোটা নির্ভর করছে। আপনি না এলে ভালো লাগবে, তো ভালো লাগবে না কখন? আপনি না এলে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি বাক্য অন্য একটি বাক্যের সাহায্য ছাড়া তার অর্থটা কিন্তু পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। অর্থাৎ একটি বাক্য তার অর্থ প্রকাশ করার জন্য অন্য একটি বাক্যের উপর নির্ভরশীল হচ্ছে, সেটাকে আমরা বলছি কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য। অর্থাৎ এই শ্রেণীর বাক্যে একটি ঘটনার উপর আরেকটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। যেমন ধরো, আমি যেটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে। অর্থাৎ যদি বৃষ্টি না হয় তা ফসল পুড়ে যাওয়ার কারণটা হচ্ছে বৃষ্টি না হওয়া। আবার আমাদের ভালো লাগবে না আপনি না এলে। এই ধরনের হচ্ছে তুমি মন দিয়ে লেখাপড়া না করলে ভালো রেজাল্ট পাবে না। তাহলে এটা হচ্ছে এটি অপকার। মন দিয়ে লেখাপড়া করার উপর কিন্তু ভালো রেজাল্টটা নির্ভর করে। তাহলে এটি হচ্ছে আমাদের কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, একটি বাক্য অর্থ প্রকাশ করার জন্য অন্য একটি বাক্যের উপর যখন নির্ভরশীল হয় তাকে আমরা বলছি কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য। শিক্ষার্থীদের 6 নম্বর বাক্যটি দেখা যাক। 6 নম্বর বাক্যটি হচ্ছে আমার সংশয় বা সন্দেহসূচক বাক্য, অর্থাৎ সংশয়বাচক বা সন্দেহদ্যোতক বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা মনের একটা সন্দেহ প্রকাশ পায় বা কোনো কিছু সম্পর্কে বক্তার মধ্যে এক ধরনের একটা কনফিউজড বা সংশয় বা কোনো একটি বিষয় প্রকাশ করতে সন্দেহ পায়, তাকে আমরা বলছি সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য। তোমরা দেখতে পাচ্ছ, আমি কার্সার দিয়ে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে সংশয়সূচক বা সন্দেহবাচক বাক্যটি হচ্ছে এই শ্রেণীর বাক্যে বক্তার মনে সংশয়, অর্থাৎ কোনো একটি বিষয় সম্পর্কে আমাদের মনের মধ্যে এক ধরনের একটা সাসপেনশন বা এক ধরনের একটা সন্দেহ প্রকাশ পায়, সেটাকে আমরা বলছি সন্দেহ। আজ বৃষ্টি হতে পারে, তিনি আসতে পারেন, আজ আমাদের পরীক্ষার রেজাল্ট বের হতে পারে, আজ পরীক্ষা হতে পারে। তাহলে আমরা পরীক্ষা হতে পারে, বৃষ্টি হতে পারে, আসতে পারে, এই বাক্যগুলো কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেটলি কোনো অর্থ প্রকাশ করে না। এটি হতে পারে, এটি নাও হতে পারে। তো সেই ধরনের বাক্যকে আমরা বলছি সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য।
তোমরা দেখো এই শ্রেণীর বাক্যে বক্তার মনে সংশয় বা সন্দেহ প্রকাশ পায়, অর্থাৎ আমি এমন একটা বাক্য বলবো যে বাক্যটি দ্বারা বক্তার মনের মধ্যে এক ধরনের সংশয় বা সন্দেহ কাজ করবে, সেটাকে আমরা বাংলাতে বলছি সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য। যেমন উদাহরণটি হচ্ছে আমার মনে হয় না সে আসবে, তাহলে এই বাক্যটি দ্বারা আমরা বক্তার মধ্যে এক ধরনের একটা সন্দেহ দেখতে পাই, আছে কোথাও ওইখানে, এটি দ্বারা কিন্তু বক্তার ভাবটি পরিপূর্ণরূপে প্রকাশ পেয়েছে, বাট সে একটি সন্দেহ আমরা দেখতে পাই। আজ বোধহয় বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে নাও হতে পারে, তো এটি দ্বারা কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের একটা সন্দেহ প্রকাশ পেয়েছে, বিধায় এটাকে আমরা বলছি সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য। এরপর আমাদের 7 নম্বরটি হচ্ছে আবেগসূচক বা ইচ্ছাসূচক বাক্য বা উচ্ছ্বাস, অর্থাৎ যেটি দ্বারা মনের আবেগ বা ইচ্ছা প্রকাশ পায়। যেমন বাহ, আমি যদি বাহ, আমার যে পাখির মতো যদি ডানা থাকতো, হুররে কি মজা, আমরা খেলায় জয়লাভ করছি, ছি ছি এ কাজ মানুষ করে। অর্থাৎ যেটির দ্বারা মনের শোক, আনন্দ, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, বিদ্বেষ, কাতরতা, ভয় প্রভৃতি প্রকাশ পায়, সেগুলোকে আমরা বলছি আবেগ বা উচ্ছ্বাসাত্মক বাক্য। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্লাইডের মধ্যে আমি উপস্থাপন করেছি এবং সেটি আমি তোমাদেরকে কার্যত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এই শ্রেণীর বাক্যে আনন্দ, সুখ, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয় প্রভৃতি প্রকাশ পায়। যেমন বাহ কি সুন্দর পাহাড়, তাহলে এটির দ্বারা কিন্তু আমাদের এক ধরনের একটা উৎসাহ প্রকাশ পেয়েছে, এক ধরনের একটা আনন্দ বা একটা বিস্ময় প্রকাশ পেয়েছে। হাই হাই কি সর্বনাশ ঘটলো, এটির দ্বারা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা কাতরতা প্রকাশ পেয়েছে। ছি তুমি এই কাজ করতে পারলে, এটির দ্বারা কিন্তু আমাদের মধ্যে একটা ঘৃণা প্রকাশ পেয়েছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল বাক্যের যে শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা আমি আরেকটু বলছি, আমি অর্থ অনুসারে যে বাক্যগুলো আলোচনা করেছিলাম সে বাক্যের আলোচনাগুলো আমি এখানে আলোচনা করেছি। দ্বিতীয় স্লাইডে আমার ইচ্ছা প্রকাশক বা প্রার্থনাসূচক, এটা আমি এখানে আলোচনা আছে, সেটা আমি তোমাদেরকে ডিটেলস বলে দিয়েছি। কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক বাক্য, যে এই শ্রেণীর বাক্য আমি বলেছিলাম যে একটি ঘটনার উপর যখন আরেকটি ঘটনা নির্ভরশীল করে, সেটি আমরা বলেছিলাম সংশয়বাচক বা সন্দেহ, অর্থাৎ যে বাক্য দ্বারা মনের, অর্থাৎ বক্তা যখন কোনো একটি বিষয় সম্পর্কে তার মনের মধ্যে এক ধরনের সন্দেহ পোষণ করে থাকে, সেটাকে আমরা বলছি সন্দেহবাচক বাক্য। আমি বলেছি আবেগসূচক, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলেছি এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ নট অফ এক্সক্লামেশন, যে চিহ্নটা দেয়া থাকে। যেমন এখানে একটা চিহ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন বাহ কি সুন্দর পাহাড়ে, যে বাহ পর একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন দেয়া আছে, এই চিহ্নটি, তারপর হাই হাই এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এই চিহ্নগুলো দ্বারা আবেগসূচক বা উৎসাহসূচক বাক্য বলছি আমরা। সেক্ষেত্রে আমি পরবর্তী স্লাইডে আলোচনা করব যে বাক্যের, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সরল বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য। আজকে আমি আলোচনা করব যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য। যেহেতু গত ক্লাসে আমার সরল বাক্যটি চলে আসছে, তাহলে আজকে আমি যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ যৌগিক বাক্যগুলো আমরা কিভাবে চিনব এবং জটিল বাক্যগুলো আমরা কিভাবে চিনব, সেগুলোর মধ্যে কি কি ধরনের পার্থক্য থাকে এবং সে বাক্যের ঘটনগুলি কী ধরনের হতে পারে, সেটি আমি এখন আলোচনা করছি। আমি আগামী ক্লাসে আলোচনা করব বাংলা পদক্রম এবং বাক্য পরিবর্তনের নিয়মগুলো আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা যৌগিক বাক্যগুলি কি একটু দেখে নিয়ে যাক, যৌগিক বাক্যগুলো আমরা কিভাবে চিনব। যেটা আমি আমার গঠন অনুসারে বাক্য শ্রেণী বিভাগের মধ্যে যৌগিক বাক্যটি আমি বলেছি, সেটিও কিন্তু আমি এখানে আবার একটু তোমাদেরকে অবগত করার জন্য আমি আরেকটু বলছি। বাক্যে একাধিক সরল বাক্য জটিল বাক্য সংযুক্ত থাকে, অর্থাৎ যে বাক্যে এখানে একটা যে হবে, এটা বাক্যে কথাটি আসছে, তার আগে একটি যে হবে, তোমরা সেটি কালেকশন করে নিবে। যে বাক্যে একাধিক সরল বাক্য জটিল বাক্য সংযুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলা, অর্থাৎ সরল বাক্য এবং জটিল বাক্য মিলে একটি সরল বাক্য বা একাধিক জটিল বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হতে পারে। অর্থাৎ যেমন ধরো শিক্ষার্থীরা, আমি একটু উদাহরণ দাঁড় করেছি, ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়। তাহলে ধনীদের ধন আছে, এটি একটি সরল বাক্য, তারা প্রায় কৃপণ হয়, এটি একটি সরল বাক্য। এই দুটি সরল বাক্যকে আমরা কিন্তু দিয়ে যুক্ত করেছি, সেই জন্য এটি যৌগিক বাক্য। আবার এটিকে যখন জটিল বাক্য, যদি ধনীদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, তাহলে এখানে কিন্তু কথাটি আসে। তাহলে এই যে কিন্তু অব্যয়টি আছে, সেই অব্যয়টি দ্বারা যৌগিক বাক্য গঠিত হয়। অর্থাৎ যৌগিক বাক্যকে আমরা বলেছিলাম যে ইংরেজিতে যে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়ছো, এখানে সেটি যৌগিক বাক্য।
যৌগিক বাক্যের অন্তর্গত প্রতিটি বাক্যই স্বাধীন বাক্য এবং অর্থের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ যৌগিক বাক্যের মধ্যে আমি যদি দুটি সরল বাক্য পাই বা দুটি জটিল বাক্য যাই পাই না কেন, দুটি বাক্য কিন্তু সম্পূর্ণ স্বাধীন এবং দুটি বাক্যের আলাদা আলাদা অর্থ প্রকাশ পায়। যেমন ধ্বনিদের ধরন আছে, আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের টোটাল বিষয়টি আমি আলোচনা করেছি। আমি কিন্তু বেশি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব না, কারণ একটি উদাহরণের মধ্যে আমি আমার সমস্ত বাক্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। তাই আমি উদাহরণটি আবার দিয়েছি। যেমন ধ্বনিদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়। এ বাক্যে ধ্বনিদের ধন আছে এবং তারা প্রায় কৃপণ হয়। দুটি বাক্য স্বাধীন। অর্থাৎ স্বাধীন বাক্য কি? কারণ দুটি বাক্য দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে এবং দুটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং কর্তা আছে। আমি যদি বলি দুটি বাক্যের মধ্যে আমার উদ্দেশ্য ও বিধেয় আছে এবং দুটি বাক্যের মধ্যে আমার বাক্যে যে তিনটি গুণ আছে সেই গুণগুলো এখানে উপস্থিত আছে, সেই জন্য দুটি স্বাধীন বাক্য। শিক্ষার্থী 3 নম্বরটি দেখা যাক। বাক্যে দুটি সরল বাক্য বা জটিল বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ আমরা বলছি যৌগিক বাক্যের ক্ষেত্রে যৌগিক বাক্যের মধ্যে হয় দুটি সরল বাক্য থাকবে নতুবা দুটি জটিল বাক্য থাকবে এবং সেই দুটি সরল বা দুটি জটিল বাক্যকে বাংলাতে আমি একটি অব্যয় দ্বারা যুক্ত করি। সে অব্যয়কে আমরা বলছি কনজাংশন। তাহলে সেই কনজাংশনগুলো হচ্ছে কি? সেই কনজাংশনগুলো হচ্ছে, যেমন তোমরা একটু দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধ্বনিদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়। যেমন এই যে এই বাক্যটি নিয়ে আসি, ধ্বনিদের ধন আছে, এটি একটি বাক্য, তারা প্রায় কৃপণ হয়। তাহলে এই বাক্যটি যুক্ত হয়েছে কিন্তু দ্বারা। তাহলে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুটি সরল বাক্য কিন্তু অব্যয় যুক্ত হয়েছে। ধ্বনিদের ধন আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি কার্যার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধ্বনিদের ধন আছে, তারা প্রায় কৃপণ হয়। তাহলে এই ধ্বনিদের ধন আছে, এটি একটি বাক্য, তারা প্রায় কৃপণ হয়, এটি একটি বাক্য। তাহলে এই দুটি বাক্যকে আমি যুক্ত করেছি কিন্তু অব্যয় দ্বারা। এই কিন্তু অব্যয়টাই হচ্ছে আমার যৌগিক বাক্যর একটা চিহ্ন। অর্থাৎ যে চিহ্ন দ্বারা আমরা দুটি সরল বাক্য বা জটিল বাক্যকে আমরা যুক্ত করব সেটাকে আমরা বলেছি অব্যয়। শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, আমি আরেকবার একটু রিপিট করছি। যৌগিক বাক্যটা হচ্ছে যে বাক্যে একাধিক সরল বাক্য বা জটিল বাক্য সংযুক্ত থাকে তাকে আমরা বলেছি যৌগিক বাক্য। যেমন ধ্বনিদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ। আবার আমি যৌগিক বাক্যর যে পার্থক্যের মধ্যে দাঁড় করেছি 2 নম্বর, যৌগিক বাক্যের অন্তর্গত দুটি বাক্য স্বাধীন। দুটি বাক্য কেন স্বাধীন সেটা আমি বলেছিলাম, কারণ দুটি বাক্য দ্বারা যদি অর্থ প্রকাশ পায়, দুটি বাক্যতে যদি কর্তা থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে এবং দুটি বাক্য সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে স্বাধীন। আমি তোমাদের বলেছিলাম বাক্য দুটি সরল বাক্য বা জটিল বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকে। যেমন এবং, ও, আর, কিন্তু, এই সমস্ত অব্যয়গুলো দ্বারা যখন বাক্যগুলো যুক্ত থাকে মাঝখানে থাকবে, অর্থাৎ কিন্তু, এবং, আর, এই বাক্যগুলো যখন, এই অব্যয়গুলো যখন মাঝখানে থাকবে, আর সেটাকে আমরা বলছি যৌগিক বাক্য। শিক্ষার্থীরা দেখে নেওয়া হচ্ছে জটিল বাক্য কী। তোমরা একটু দেখো জটিল বাক্য কী। জটিল বাক্যের মধ্যে কিন্তু মাঝখানে একটু কমা থাকবে, দুটি আলাদা বাক্য থাকবে। তোমরা একটু দেখো, যেসব বাক্যে প্রধান বাক্যের সাথে সাপেক্ষ বাক্য বা বাক্যাংশ যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলা হয়। যেমন যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, এখানে একটি কমা হবে, এখানে আমি কমাটা দিইনি, তোমরা কমাটা দিয়ে নিবে। যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। তাহলে আমি বলেছিলাম প্রধান বাক্য কি, খণ্ডিত বাক্য কি, আশ্রিত খণ্ডিত বাক্য কি। তোমরা এটি বোঝার জন্য আমার যে 2 নম্বর ক্লাস, অর্থাৎ বাক্য তত্ত্বের যে 2 নম্বর ক্লাস আছে, সেই 2 নম্বর ক্লাসের মধ্যে কিন্তু আমি প্রধান বাক্য কি, খণ্ডিত বাক্য কি বা আশ্রিত বাক্য কি সেটি আমি ডিটেলস আলোচনা করেছি। তোমরা সেই 2 নম্বর ক্লাসটি ভালো করে দেখলে তাহলে প্রধান বাক্য খণ্ডিত বাক্যর যে ধারণা, সে ধারণা তোমরা শিক্ষার্থীরা পেয়ে যাবে। তাই দেখো, যেসব বাক্যে প্রধান বাক্যের সাথে সাপেক্ষ বাক্য বা বাক্যাংশ যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। তাহলে আমি এই যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয় সেটিকে আমি একটু তোমাদের আলাদা করে একটু বলছি। এই বাক্যে তারা প্রায় কৃপণ হয়, এটি প্রধান বাক্য। যাদের ধন আছে এটি বাক্যাংশ, তারা প্রায় কৃপণ হয়, এটি প্রধান বাক্য। কেন? এই বাক্যটি দ্বারা কর্তা আছে, এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়া আছে এবং এই বাক্যটি দ্বারা বক্তার মনের ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে, সেই জন্য এটি হচ্ছে একটি প্রধান বাক্য। যাদের ধন আছে, এরপরে এই বাক্যটির দ্বারা কিন্তু কখনো এটি অর্থ প্রকাশ পায় না। এরপর আমাদের দ্বিতীয় কোনো কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে পারে, তাই এটিকে আমরা বলছি বাক্যাংশ, আশ্রিত বাক্য বা অপ্রধান বাক্য।
শিক্ষার্থীরা আমরা বলছি যে জটিল বাক্যে একটি প্রধান বাক্যর উপর এখানে একটা বাক্যের হবে, এটা র আসেনি, তুমি এটাকে কারেকশন করে নিবে। জটিল বাক্যে একটি প্রধান বাক্যের উপর একটি খণ্ড বাক্য নির্ভরশীল, যেমন যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। তাহলে এই যে আমি বলেছি, তাহলে সেটিকেও আমি একটি উদাহরণ, আমার প্রথম যে উদাহরণটি আছে সেই উদাহরণটি দ্বারা আমি তোমাদেরকে বলছি, কারণ শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর জন্য আমি একটি উদাহরণকে বারবার এখানে উপস্থাপন করেছি, যাতে তোমরা সেই উদাহরণটি দ্বারা সহজে বুঝে নিতে পারো কোনটি জটিল বাক্য, কোনটি আশ্রিত বাক্য, কোনটি খণ্ড বাক্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সেই জন্য আমি একটি উদাহরণকে তোমাদের সামনে বারবার উপস্থাপন করেছি। যেমন এই বাক্যে যাদের ধন আছে, এটা খণ্ড বাক্য, তারা প্রায় কৃপণ হয় প্রধান বাক্যের উপর নির্ভরশীল। তারা যাদের ধন আছে, তোমরা কি বলবো, যাদের ধন আছে তাদের কি হবে, এটা হচ্ছে একটা খণ্ড বাক্য। যার প্রধান বাক্য আছে তারা প্রায় কৃপণ হয় প্রধান বাক্যের উপর নির্ভরশীল, যেটি আমি আমার জটিল বাক্যের বৈশিষ্ট্যতে আমি যেটা বলেছি যে জটিল বাক্যে একটি প্রধান বাক্য, আমি তোমাদেরকে কার্সার দিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও, বাক্যের উপর একটি খণ্ড বাক্য নির্ভরশীল, যেমন যাদের ধন আছে, এরপর এই বাক্যটি বলার পর দ্বিতীয় বাক্যটি আমার শোনার ইচ্ছা আছে, তাহলে এটা হচ্ছে অপ্রধান বাক্য, বা খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য, তারা প্রায় কৃপণ হয়, এটা হচ্ছে প্রধান বাক্য। তাহলে এই বাক্যটির উপর এই বাক্যটি নির্ভরশীল। শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক, জটিল বাক্যে একটি প্রধান বাক্যের সাথে একটি অপ্রধান বাক্য থাকে, যেটাকে আমরা খণ্ডিত বাক্য বা আশ্রিত বাক্য বলেছিলাম, সেটি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। যেমন যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, এই উদাহরণটির মধ্যে থেকে এই বাক্যে তারা প্রায় কৃপণ হয়, এটি হচ্ছে প্রধান বাক্য, সে প্রধান বাক্য, এবং যাদের ধন আছে এটি হচ্ছে অপ্রধান বাক্য, কারণ এই অপ্রধান বাক্যটি প্রধান বাক্যের উপর নির্ভরশীল। এই অপ্রধান বাক্য, যেমন যাদের ধন আছে, দেন হোয়াট উইল হ্যাপেন, কী ঘটবে, সেটি দ্বারা কিন্তু আমার অর্থ প্রকাশ পাচ্ছে না। যাদের ধন আছে এরপরে যদি আমি বলি তারা প্রায় কৃপণ হয়, তাহলে আমার বাক্যের সম্পূর্ণ অর্থটি প্রকাশ পেয়েছে। তাহলে যাদের ধন আছে এই বাক্যটি দ্বারা কিন্তু আমরা অর্থ প্রকাশ পাচ্ছে না, দ্বিতীয় কোনো কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, সেই জন্য এটি হচ্ছে আমার অপ্রধান বাক্য। কারণ আমি বলেছিলাম যে আকাঙ্ক্ষা, অর্থাৎ এই বাক্যের একটি পদ বলার পর অন্য একটি পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে আমরা আকাঙ্ক্ষা বলেছিলাম। তাহলে এখানে যাদের ধন আছে এই বাক্যটি বলার পর দ্বিতীয় যে বাক্যটি আছে সেই বাক্যটি কিন্তু আমাদের সামনে উজ্জ্বল। দ্বিতীয় বাক্যটি কি হতে পারে, অর্থাৎ বক্তার মনের মধ্যে অটোমেটিক্যালি এক ধরনের একটা প্রশ্ন থাকবে যে দ্বিতীয় বাক্যটি কি হতে পারে। যদি বলি তারা প্রায় কৃপণ হয়, তাহলে কিন্তু সেই বাক্যটির অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে এই যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, তাহলে এই বাক্যটিকে যদি আমি ভাগ করে নিই, তাহলে আমি এখানে দুইটি বাক্য পাচ্ছি, একটি প্রধান বাক্য তারা প্রায় কৃপণ হয়, এবং আরেকটি আশ্রিত বাক্য বা অপ্রধান বাক্য বা খণ্ডিত বাক্য, যাদের ধন আছে প্রধান বাক্যের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে আমি আলোচনা করেছি যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে কী কী ধরনের পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি দুইটি অংশের মাধ্যমে। তোমাদের পরীক্ষার মধ্যে যদি আসে তোমরা ঠিক এইভাবে করে উপস্থাপন করলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা আমি আজকে বাক্য পরিবর্তন, কিছু বাড়ির কাছে তোমাদের বাক্য পরিবর্তন দেওয়ার মাধ্যমে আজকে আমি আমার ক্লাসটি শেষ করব। তাহলে কিছু বাক্য পরিবর্তনগুলো চলো দেখে নেওয়া যায় কী কী বাক্য পরিবর্তন হয়। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই ধরনের বাক্য পরিবর্তনগুলো দেয়া থাকবে। তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী ধরনের বাক্য পরিবর্তন থাকবে। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটাকে আমরা করবো প্রশ্নবোধক বাক্য। তার মানে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এটি আমি তোমাদেরকে বাড়ির কাছে হিসেবে দিচ্ছি বাক্য পরিবর্তনগুলো, তোমরা এগুলো বাসায় তৈরি করে নিবে। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফুলটি খুব সুন্দর বিশ্ববোধক, অর্থাৎ বাহ ফুলটি কী সুন্দর, এভাবে করে তোমরা তৈরি করে নিবে, এটাকে বিশ্ববোধক বাক্য তৈরি করে নিতে হবে। এটা আছে অস্তিবাচক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এরপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এরপর আছে আমার আমি নড়লাম না, এটা অস্তিবাচক বাক্য করবে। এই বাক্যটি নেতিবাচক আছে, আমি নড়লাম না, আমি অর্থাৎ না নড়ে পারলাম না, এটা অস্তিবাচক বাক্য করতে হবে। এরপর হচ্ছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা হচ্ছে নেতিবাচক, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। নেতিবাচক হলে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তার মানে সবাই অপছন্দ করে, এটাকে নেতিবাচক বা নাবোধক বাক্য করবে, যেটি আমি কিছুক্ষণ আগে অর্থমূষক বাক্য যে শ্রেণী বিভাগ আছে সেখানে কিন্তু আমি আলোচনা করেছি। এরপর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞা বাক্য, যেমন সত্য কথা বলবে বা সত্য কথা বলা উচিত। এটাকে অনুজ্ঞাসূচক বাক্য, সেই অনুজ্ঞাসূচক বাক্য কি সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি। এরপর হচ্ছে এতে দোষ নেই, এটা হাবোধক বাক্য, এটাকে তোমাদের প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য তোমাদের তৈরি করে নিতে হবে।
এরপর আছে এটি বাড়ি লজ্জার কথা, এটাকে করবে বিস্ময়বাচক বা বিস্ময়বোধক বাক্য আমাদের করে নিতে হবে। এরপর আছে দুজনকে দূরে রেখো, এটা হচ্ছে নির্দেশক, যেমন এটা আমি একটু বলি, যারা দুজন তাদেরকে দূরে রেখো, নির্দেশ করতে বলা হচ্ছে। এরপর আছে আমার সে কথাই এরা ভাবে, এটা নেতিবাচক, অর্থাৎ সে কথা এরা না ভেবে পারে না। এরপর 10 নম্বর আমার আছে নির্বোধকে বুঝিও না, যারা নির্বোধ তাদেরকে এত বুঝিও না। তাহলে শিক্ষার্থীরা এই যে বাক্য পরিবর্তন, বাংলাদেশ এটি উন্নয়নশীল দেশ, আমি পাশে একটা নির্দেশ তোমাদেরকে দিয়ে দিয়েছি, পরীক্ষায় তোমাদের এই একটা নির্দেশ থাকবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। ফুলটি খুব সুন্দর, এটাকে আমাদের বিশ্ববোধক বাক্যতে পরিণত করতে হবে এবং সেখানে একটা বিশ্ববোধক যে চিহ্নটা আছে সেটা আমাদের দিতে হবে। আমি নড়লাম না, এটা হাবোধক আছে, এটাকে না বোধক আছে, এটা তোমাদের অস্তিবাচক বা হাবোধক বাক্যতে তৈরি করে নিতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা হাবোধক আছে, সেটাকে তোমাদের না বোধক বাক্যতে করতে হবে। সদা সত্য কথা বলা উচিত, এটাকে অনুজ্ঞাসূচক বাক্য করবে, এতে দোষ নেই। এই বাক্যটিকে প্রশ্নবোধক, এটি ভারী লজ্জার কথা, ছি ছি এটি ভারী লজ্জার কথা, বিস্ময়বাচক, এভাবে করে নিবে। দুজনকে দূরে রেখো, এটাকে করতে হবে নির্দেশক, যেমন ধরো যারা দুজন তাদেরকে দূরে রেখো, সে কথাই এরা ভাবে। তারপর নির্বোধকে এত বুঝিও না, এটি জটিল বাক্য করবে, যেমন যারা নির্বোধ তাদেরকে এত বুঝিও না। তাহলে এই হচ্ছে এই বাক্য পরিবর্তন। তোমাদের পরীক্ষায় 8টি বাক্য থাকবে, তোমরা সেখান থেকে 5টি বাক্য পরিবর্তন করবে। সেক্ষেত্রে আরও কিছু বাক্য পরিবর্তন দেখে নেওয়া যাক। যেমন আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এটা বিস্ময়বোধক বাক্য করতে হবে তোমাদের বা বিস্ময়বাচক। হৈমন্তী কোনো কথা বলল না, এটা অস্তিবাচক। হৈমন্তী কোনো কথা বলল না, এটা নাবোধক। হ্যাঁ, তাহলে হৈমন্তী কোনো কথা বলল না, অর্থাৎ হৈমন্তী কোনো কথা বলতে অপারগত হলো। এরপর হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত, এটা অনুজ্ঞাবাচক বাক্য তোমরা তৈরি করবে। আমরা 14 নম্বর বাক্যটি একটু দেখে নিই। 14 নম্বর হচ্ছে ওকে চেনাই যায় না, এটা অস্তিবাচক বাক্য তো করতে হবে, যেহেতু আমি অর্থ অনুসার বাক্য শ্রেণীগুলো আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা আমি এগুলো বলছি। দেশপ্রেমিককে কে না ভালোবাসে, অর্থাৎ দেশপ্রেমিককে সকলে ভালোবাসে, এটা নির্দেশক বাক্যটি এভাবে করে নিবে। আমি চাইলে বাক্যগুলো তোমাদের পরিবর্তন করে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে সেই বাক্যগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, তোমরা এগুলো বাড়ির কাজ হিসেবে করে নিবে। যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো, এটাকে সরল বাক্য করতে হবে। এবং আর 17 নম্বর হচ্ছে আমার পথ দেখাবে, আমার সত্য, অর্থাৎ যা আমার সত্য তা আমার পথ দেখাবে, এটি জটিল বাক্য করতে হবে। এবং এটি আমার পথ নামে একটি প্রবন্ধ আছে, গল্প আছে, সেই প্রবন্ধ থেকে বাক্যটি নেওয়া হয়েছে। আমি আগামী ক্লাসে সেই প্রবন্ধটি তোমাদের সামনে আলোচনা করব। জননীর জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটাকে নির্দেশাত্মক বাক্য করবে। এবং 19 নম্বর হচ্ছে জীবে দয়া করা উচিত, এটা অনুজ্ঞাবাচক। এবং সর্বশেষ 20 নম্বর হচ্ছে ত্যাগের এ মহিমা অপূর্ব, বিশ্বসূচক। সেক্ষেত্রে আমি গত ক্লাসে যে জটিল বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম, এখন আমি জটিল বাক্যগুলো উপস্থাপন করেছি। আজকে যে আমি তোমাদেরকে আলোচনা করেছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, সেখান থেকে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি। এই যে বাক্য পরিবর্তনগুলো আমি তোমাদের টোটাল 20টা বাক্য দিয়েছি, সেই বাক্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এভাবে দেওয়া থাকবে এবং পাশে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা বাক্যগুলো পরিবর্তন করবে। শিক্ষার্থীরা, আমি আমার স্লাইডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে আগামী ক্লাসে বাক্য তত্ত্বের উপর আমি আরও 2টি ক্লাস নেব, এবং নতুবা আগামী ক্লাসে আমি তোমাদের বাংলা প্রথম পত্র তোমাদের যে আমার পথ প্রবন্ধটি আছে সেই প্রবন্ধটির উপর আমি আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতদিন পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বিশেষ করে করোনাকালীন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারে যাতে সুস্থ থাকো। এবং সে ফাঁকে তোমরা বাসায় তোমাদের পরীক্ষার জন্য যে 2022 সালে তোমরা যে পরীক্ষা দেবে, 2022 সালে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আদলে তোমরা যে পাঠ্যগুলো তোমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যে অধ্যায়গুলো তোমাদের জন্য সংযুক্ত করা হয়েছে সেই অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে দেখবে, এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা দেখবে ভালো করে, এবং তোমরা বাসায় পড়বে। আমরা যে ইনস্ট্রাকশনগুলো ক্লাসে দিয়ে থাকি সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা আশা করি খুব ভালোভাবে অনুসরণ পড়বে, তাহলে তোমরা তোমাদের 2022 সালে এটি কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট করে আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে,
খুদা হাফেজ।